দীপেন বাবু প্রশ্নটা একটু আবার বলেন, আমার একটা ফোন আসছে যে ইয়ে হয়ে গেছে। ওই যে সরাসরি অনাত্মবাদ স্বীকার করা যায় না বলছেন, যে ওই ওই বিষয়টা আসলে বুঝতে পারছি না, কারণ আমরা তো পরে আসতেছি অনাত্মা মানে বিষয়টাই আমরা আলোচনা করছি বেশি। এখন আবার বলছি এখানে যে তাহলে তিনটা অনাত্মাকে বিষয়, তো তিনটা বিষয় আছে। একটা হচ্ছে যে আত্মাবাদ, একটা হচ্ছে যে অনাত্মাবাদ, আর একটা হচ্ছে যে বিভাজ্যবাদ। আত্মাবাদ, অনাত্মাবাদ, বিভাজ্যবাদ, এই তিনটা নিয়ে আমরা এখন আলোচনা করলে আপনার বুদ্ধের মতে আত্মাবাদ কিরকম, অনাত্মাবাদ কিরকম, বিভাজ্যবাদ কিরকম, এই পুরো বিষয়টা পরিষ্কার হবে। ঠিক আছে? বা বুদ্ধের দৃষ্টিভঙ্গি, নির্বাণ কেমন কিরকম, এই পুরো বিষয়টা পরিষ্কার হবে। আমরা তাইলে ধারাবাহিকভাবে যাইতে হবে। আজকে অন্য কোনো আর ক্লাস হবে না, এগুলো এটা আলোচনা করা খুব দরকার। এনি দরকার না দরকার নাই, এবং এটা ঠিকঠাক মতো বুঝতে পারলে শ্রোতাপত্তি মার্গফল খুব নিকটে। শ্রোতাপত্তি মার্গফল এত জটিল কোনো কিছু না। তিনটা বিষয় মন থেকে সরাসরি সমচ্ছিন্ন করা। কি কি সেগুলো? সক্কাদিট্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই তিনটা। তো তিনটার মধ্যে এটা একটা। এগুলো কোনো সাধারণ বিষয় না, বিষয়গুলো সত্যি অসাধারণ, এবং এটা অর্জন করা মানেই তো লোকোত্তরে পা দেওয়া, লোকোত্তরে প্রবেশ করা না, সেই দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, আত্মাবাদ কাকে বলে? আত্মাবাদ বলে যে আজকে সকালবেলা আমি যে আমি ছিলাম, এখনো সে আমি রয়েছি, এটা আত্মাবাদ। সকালবেলার যে আমি ছিলাম, আমি কি এখনো সে আমি আছি? না। সকালবেলা আমার ছিল যে আরো 6 ঘন্টা আয়ু বেশি ছিল, এবং প্রত্যেকটা কোষের শক্তি ছিল 6 ঘন্টা আগে আমার যেমনটা ছিল। আমাদের প্রত্যেকটা শরীরের নির্দিষ্ট যদি 100 বছরের যদি প্রত্যেকটা পার্টসের যদি কার্যক্ষমতা যদি থাকে, ওই পার্টসের কার্যক্ষমতাও কমে গেছে না সেই সঙ্গে লগে লগে? এবং আমরা এই পর্যন্ত এতটুকুও জানি যে এখন আমাদের প্রত্যেকটা শরীরের কোষ অনুকোষ এগুলো প্রতিক্ষণে প্রতি মুহূর্তে কতবার ধ্বংস হয়ে কতবার উৎপত্তি হচ্ছে, এগুলো আমরা এখন বর্তমান আমরা এগুলো বুঝতে পারতেছি অভিধর্ম পড়ার বদৌলতে, না পারতেছি না? এবং এটা দ্রুত গতিতা, কায়িক এই গঠন প্রক্রিয়ার দ্রুত গতিতা চিন্তা করলে 1000, 2000, 3000 কিলোমিটার বেগে চলতেছে, ওরকমও পরিমাপ করা যায়, ওরকমও আমরা অনুধাবন করেছি। যদিও বা আমরা ঘাম টাম হওয়ার প্রেক্ষিতে শরীরের মধ্যে কাঁচরা দেখি তো অনেক দিন পরে, 3-4 দিন পরে হলে এরকম ডলা দিলে কাঁচরা উঠে যায় তখন। এগুলো আমাদের ওগুলো পুঁচে নানা দিক থেকে, কিছু চোখের ভেতর দিয়ে বাইর হয়, কিছু মুখের লালার মধ্য দিয়ে সকালবেলা মুখ টুক দিলে এগুলো ব্যতিক্রম একটা বাজে গন্ধ আপনারা প্রত্যেকে পান না। আমাদের পুরো শরীর থেকে এখানে মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, গাল দিয়ে, পেটের ভিতর টিতর থেকে কিরকম ভয়ঙ্কর একটা গন্ধ। নিজেরটা নিজে অনেক সময় বুঝি, তবে মানুষেরটা হলে খুব তাড়াতাড়ি বোঝা যায়, আরেকজনেরটা হলে তাড়াতাড়ি বোঝা যায়। কাঁসা কিনারেও থাকা যায় না সকালবেলা, বুঝছেন? সারা শরীরের এই পচা এগুলো ওভাবে ইয়ে হয়। এবং পায়খানা দরজা, প্রস্রাব দরজা, কান, নাক, সব দরজা দিয়ে এগুলো আমাদের প্রত্যেকটা কিছু এভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কোষ আদি এগুলো পচে 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 নষ্ট হয়ে হয়ে বের হয়, এবং প্রত্যেকটা লোমকূপ দিয়েও। এটা আহারের মাধ্যমে কর্মজ, ঋতুজ, আহারজ, চিত্তজ কারণে আবার সংবর্ধিত উৎপন্নও হচ্ছে। এটা আমরা পড়েছি না? রূপের উৎপত্তিও হচ্ছে, আবার এগুলোকে কেন্দ্র করে এগুলো আবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস এবং উৎপত্তিটা এত দ্রুত হচ্ছে যে এত দ্রুতর মধ্যে ক্ষণকাল এটা
স্থিত রয়েছে বলে এটাকে বলা যাচ্ছে না। তাহলে আপনি রূপীয় পক্ষে যদি কায়িক পক্ষ থেকে যদি এটা সেম আছে বলতে যান, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে কথাটা। সেম নাই, আছে সেম। আর সেম ভাবে আমাদের এই চিত্তসন্ততি, চিত্তপ্রবাহ এটাও এই দেহের গতি থেকেও আরো বেশি দ্রুত নাকি না? একটু আগের চিত্তক্ষণ, একটু পরের চিত্তক্ষণ বিশাল এক ব্যবধান এবং তফাৎ, আছে না নাই? যদি এরকম তফাৎ থাকে, একটু আগেরটা একটু পরেরটা একই বলা যাচ্ছে? একই বিষয় বলা যাচ্ছে? একই রকম বলা যাচ্ছে? ২ টা ২ বিষয় না? দীপেনবাবু ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ বান্তে। আত্মা মানে হচ্ছে যে একই রকম থাকা। যেহেতু একই রকম নাই, আপনি আর আত্মা বলতে পারতেছেন না। আচ্ছা, তাইলে ওইটা এক বিষয়, এটা এক বিষয়। এটার সঙ্গে ওইটার সঙ্গে কোনো সম্পর্কই নাই। এমন হইলে এটা সম্পূর্ণ, এটার সঙ্গে এটা কোনো সংযুক্তিতারও কোনো ব্যাপার নাই। এরকমটা হইতো। এরকমও তো না বিষয়টা। এটার সঙ্গে এটা নিবিড় এক সূত্রিতাও রয়েছে। নিবিড় এক সম্বন্ধও রয়েছে। রয়েছে কিনা রয় নাই? যদি এই সম্পর্ক যদি থেকে থাকে, তাহলে ঠিক ওটার অপোজিট করেও ডাইরেক্ট এটার সঙ্গে এটা নাই, সম্পর্ক নাই বা একেবারে ওরকম করেও এটা পুরো ঠিক এভাবেও বলা যায় না। এটা তো আমরা ইহজীবনের কথা বললাম এখন, ঠিক আছে? ইহজীবন এবং ইহজীবন বুঝলে পরকাল, অতীতকাল এগুলোও সেম। আমার অতীতের জন্মের যেই অবস্থা, আমি মনে করেন আগে বিলেই ছিলাম। আমার বিলের এখন কোনো কিছু নাই, আছে? বিলের কোনো কার্যক্রম এটা সেটা কোনো কিছু আছে? বা দেবতা ছিলাম, দেবতার কোনো কার্যক্রম এখন আমার আছে? বা ব্রহ্মা ছিলাম, ব্রহ্মার কোনো কার্যক্রম এখন আমার আছে? কোনো কিছুই এখানে আমার আর নাই। আত্মা হইলে সেম হইলে সেম ভাবে এখনো থাকতো। সেম যেহেতু না, নাই। এটা স্থূল, এটা এগুলো আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতেছি, ওগুলো একদম প্রয়োজনও পড়ে না, সূক্ষ্মগুলো বুঝে গেলে আর কি। চিত্তের পরিবর্তন মাত্রই এই দৈহিকভাবে পরিবর্তন ঘটে যায় সঙ্গে সঙ্গে সব কিছুতে। চিত্তের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন ঘটে যায় না? সামান্য চিত্ত পরিবর্তন, চিত্ত যখন অল্প বছর হয়ে যায় তখন বলতেছে রূপও থাকে না আর। দেখেন পুরো চিত্তের সঙ্গে কি কানেক্টেড। আবার চিত্তকে রূপীয় করার সঙ্গে সঙ্গে এই রূপটা আবার প্রভাস্বর হয়, দেখা যায়। তাহলে এখানে এই চিত্তের গতিতে আমরা এখন কি আলোচনা করছি যে অনাত্মা, আত্মা আলোচনা করছি যে আত্মা এবং অনাত্মা দুইটাই এক দৃষ্টিকোণ থেকে হয়েছে না? না কোনটা হয়েছে যে আমি তো ভুলে ফেলছি। আচ্ছা, বান্তে এবার আসুক দুইটা। বুদ্ধের দৃষ্টিকোণ থেকে। বুদ্ধের দৃষ্টিকোণ এটা কি? বুদ্ধের দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ হচ্ছে যে এটা যেহেতু প্রতিক্ষণে ক্ষণে এভাবে তাদের কার্যক্ষমতা বদলে ফেলতেছে, এখানে আমরা বলতেছি যে এই চিত্ত এটা অমুক 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 চৈতসিকের কারণে এটা হয়েছে। এর পরবর্তী যে চিত্তটা হবে এটার সঙ্গে ওটার এক ফোঁটাও মিলমিশ থাকে না। আর কেন? একটু করে অন্য চৈতসিক মিশা মাত্র সকল চৈতসিকের নাম, গোত্র, অবস্থান, আয়ু, যাবতীয় সব কিছু পরিবর্তন করে দেয় একটি মাত্র চৈতসিক। সেই দৃষ্টিকোণ থেকে এটা পরেরটা আগের মতো না, আগেরটা পরের মতো না।
এবার হচ্ছে যে এখানে আমরা বারবার একটি কথা প্রায় সময় আলোচনা করি। এখানে আমি প্রত্যেকটা চিত্তকে প্রত্যেকটা চিত্তের কথা বাদ দিয়ে শুধু আমরা একটা চিত্তের মধ্যে আসি। একটা চিত্ত, ওকে যদি আমরা বলি যে কি, ও তুমিই তাহলে সবকিছু ঘটাচ্ছ যে, ভবাঙ্গের কথাই বলি, ভবাঙ্গ চিত্তের কথাই বলি, ও তুমিই তাহলে সবকিছু ঘটাচ্ছ যে না, তো বলবে যে কই আমি কোথায় ঘটাচ্ছি, এ মাথা চুলকাবে। বলবে যে এখানে আমার এখানে একেবারে তুমি কোনো কিছু না দেখো, তুমি 7টা অবস্থা দেখবা, এরা আমাকে এই অবস্থা রেখেছে। ওরা বলবে যে এখানে শুধু এই 7 অবস্থা না, অনন্তকালীন অনন্ত জন্মের অনন্ত সংস্কারের এই প্রবাহ এখানে গিজ 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 করতেছে। এনে বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি প্রথমে চিত্রটা বলে দেবে যে কি, এখানে অন্য কিছুর কথা বাদ দাও, আপাতত আমি তোমাকে এতগুলো দেখাইতে পারবো না, তুমি সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো আছেই, এরা আমাকে এই ভবাঙ্গ চিত্ত নাম ধারণ করিয়ে আমাকে রেখেছে। এটা এজন্য বলতেছি যে ভবাঙ্গ চিত্তের মধ্যে একেবারে কোনো কিছু না থাকলেও সুপ্তভাবে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক অবশ্যই থাকে। এটা তো মনে আছে আমাদের, না? এটা ছাড়া কখনো থাকে না। হ্যাঁ, ও সরাসরি এটা পর্যন্ত দেখা দিতে পারবে। তার মানে চিত্ত নিজ দায়িত্ব নিজে গ্রহণ করতে পারে না, বা ও বলে যে আমার এখানে কোনো ভূমিকা নাই। আমি একটা সমিতি, মানে 10 জনে 20 জনের সমিতি করে না? সমিতি করে নাম দেয় যে কি? সমিতি করে নাম দেয় যে মৈত্রী সমিতি। সমিতি করে নাম দেয়, ওটা নাম। তো ও বলবে যে তুমি কি সমিতি? বলছে আমি না তো। যাকে জিজ্ঞেস করবেন করেন। ও বলবে যে অমুক, অমুক, অমুক। ও তোমাদের সকলের জোট এটা না? জোট। এইভাবে। বুঝছেন? এবার ও তো চিত্ত তো দায়িত্ব নেয় নাই। চিত্ত তো দায়িত্ব নেয় নাই। ওরা 7 জনকে দায়ভার ও ঠেলে দিয়েছে। ওরা 7 জনকে। এখন আপনি ওদের 7 জনকে জিজ্ঞেস করতে গেলেন। প্রত্যেকে একে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, জিজ্ঞেস করে ওরা তখন বলবে যে আমার মধ্যে এই অনন্ত জন্মান্তরীণ সমস্ত সংস্কার রাশির রেশ কেশ সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থা এখানে আমার অবস্থার মধ্যে আমি বহন করে চলেছি। কিভাবে এটাকে বুঝতে পারা যাচ্ছে? আমি যদি এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো কি? বেদনা। আমার এই যে বেদনা, আমি বেদনা নামক অবস্থায় যে এখন আছি, এই বেদনার পিছনে আমার হাজার লক্ষ করোড় জন্মের বেদনা এখানে সংযুক্ত আছে। এটা কি তুমি বুঝতে পারো? বানতে হ্যাঁ, বুঝা যায় এটা? বানতে হ্যাঁ, এটা তো বানতে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে আত্মবাদ যে ধারণা, ওইটাই তো তো এখনো ওকে ক্লিয়ার। যদি বলে যে তুমি তাহলে কি এগুলোর মালিক, তুমি কি এগুলোকে ইয়া করেছ, ওই বেদনা বলবে যে তখন আমি তো এককভাবে কোনো কিছু না, ও এরা 6 জনের কার্যক্রমে আমি বেদনা নামক অবস্থা তৈরি হই, এবং সেটা ছাড়াও আমার এখানে আরো অনন্তকালীন জন্মের সেই বেদনা। আর তখনও যদি আমি বেদনা বলি, তখনও শুধু বেদনা না, এই বেদনা পর্যন্ত আসার জন্য যাবতীয় বেদনা পর্যন্ত আস্তে আস্তে কি দরকার ছিল, আমাদের স্পর্শ ছিল, স্পর্শের কারণে বেদনা হয়েছে। হ্যাঁ, ওই সিস্টেম বহু জন্মান্তর, বহু কর্মান্তর ধরে এটা চলতে রয়েছে, চলে আসছে। সব কিছুর ফলশ্রুতি আমার এখানে রয়েছে। তো সুতরাং এগুলো সবগুলো যখন এভাবে যখন জুম করা হয়, তখন এখানে এত হিজিবিজি দেখা যায়। হিজিবিজি হওয়ার পরেও এরা প্রত্যেকেই এত পরিষ্কারভাবে তারা নিজ দায়িত্ব অস্বীকার করে। কেউ দায়িত্ব নেয় না। মানে আপনি একটা জিনিস জিজ্ঞেস করলেন, এটা কার, এটা কার, এটা কার, এটা কার, এটা কার, সবাই না না আমার না, আমার না, আমার না, কারোই না বললো, তাহলে এটা মালিক নাই যে না এটার। তারপর শেষ পর্যন্ত আপনি ওই জিনিসটাকে জিজ্ঞেস করলেন, ওই জিনিসও বলছেন আমি তো মালিক না। ওই জিনিসও বললো আমি তো এটার মালিক হইতেও পারি না, হবার কোনো সিস্টেমও নাই, আমার মধ্যে তো এরকম কোনো কিছু নাই। বুঝা গেছে দীপেন বাবু? ভান্তে, হ্যাঁ। যদি অনাত্মা
মানে অর্থাৎ যদি আত্মা নাই থাকে তাহলে এই কর্ম এবং কর্মের ফল, মানে কর্ম কেন হয় আর কর্মের ফল কেন ভোগ করতে হয়? ওই যে অবিদ্যাকে কেন্দ্র করে। যতক্ষণ অবিদ্যা পর্যন্ত আমি এই সিস্টেমটা বুঝবো না, জানবো না, এগুলোতে আমি যখন সংযুক্ত থাকব বা আকর্ষণ এগুলোকে আমি কিছু বলে মনে করব, ওই যে বললাম ওদিন, কিছু বলে যতক্ষণ মনে করা হবে, তার মানে আমার আসব আছে, অবিদ্যা আছে, বুঝছেন? আর অবিদ্যা থাকলে আপনি সংস্কার করবেন, এটাকে কেন্দ্র করে আপনি নানা ধরনের স্বপ্ন বীজ বুনবেন। কিছু মনে করতেছেন যে এই জন্য? বুঝেন নাই? এখন ভাবতে এই অনাত্মার বিষয়টা হয়তোবা আর্য মার্গের যারা রয়েছে তারা হয়তো বিষয়টা ভালো করে বুঝতে পারতেছে, আমি হয়তো ওই মার্গের না সেজন্য হয়তো বুঝতেছি না। তাহলে সেক্ষেত্রে এই জ্ঞানটা যতক্ষণ না পর্যন্ত উৎপন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্ম এবং কর্মফলের মধ্যে থাকতে মানে ভোগ করতে হচ্ছে, আহ, ওটা এরকমই শুধু বিষয়টা। শুধু শ্রোতাপত্তি মার্গ, এটাই স্বাখ্যাত মানে হচ্ছে যে এটা সুব্যাখ্যাত, বুঝছেন? এটা একটু আমাদের গভীর এবং একাগ্র চিন্তা চেতনার মাধ্যমে এটা এখন বোঝা যাবে না এমন না, এটা থিওরিক্যাল ভাবে অবশ্যই আপনি বুঝতে পারবেন। প্র্যাকটিক্যাল হয়তো আপনার করতে ধ্যান দিয়ে বা ওরকম ধ্যান ও চিত্তগুলো নিয়ে নির্বাণ আলম্বন গ্রহণের মাধ্যমে এটা আপনি বুঝতে পারবেন, কিন্তু থিওরিক্যাল আপনি বুঝতে পারবেন না, বিষয়টা এমন না। যদি তাই হতো কেউ এ পর্যন্ত এগুলো যাইতো না। এনে বোঝা গেছে জিনিসটা? এটা থিওরিক্যাল ভাবে ভাবতে অবশ্যই বোঝা যাবে। ভাবতে হুম আমি যদি এখানে বিষয়টা যদি দেখি ভাবে, যেমন মনে করেন ওই যে অন্ধের হাতি দেখার মতো অবস্থা, তো হুম যে ততক্ষণ পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল হচ্ছে ততক্ষণ আমি অন্ধের মতো জাস্ট এটা পরে আমি যদি এরকম বুঝতেছি এরকম বলতে পারতেছি, হ্যাঁ কিন্তু অনাত্মা বা এই ধারণাটা আমার ততক্ষণ পর্যন্ত উৎপন্ন হবে না যতক্ষণ পর্যন্ত আমি ওই জ্ঞানটা লাভ করবো না। হুম অনেকটা সেরকম না? আমার হয়তো বা এটা ওই না, এটা কি বলে, দোষটা আপনাদের না বলতে এরকম, মানে আমি ধারাবাহিকভাবে এটা ওই সিস্টেম ওয়াইজ আপনাদেরকে দিতে পারি নাই, যেটা আমি বুঝলেও আপনাদেরকে দিতে পারতেছি না, এটাই, বুঝছেন? এটা দোষটা আপনাদের না, দোষটা মূলত আমারই। হ্যাঁ, না বাকি না এখানে দোষের বিষয় না না, না, বলতে মানে এটা বিষয়টা বলতেছি হচ্ছে না, কি, এটা আপনার ওভাবে খারাপ হওয়ার দরকার নাই। সিস্টেমটা হচ্ছে যে এটা প্রত্যেকটা বিষয় এক একটা করে আমাকে প্রশ্ন করতে হবে এখন, বুঝছেন? প্রশ্ন করে প্রত্যেকটা এরকম করে আটকা দিতে হবে আমাকে, আর আমি ওগুলো ছুটানোর জন্য যতক্ষণ টাইম লাগুক না কেন, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে আস্তে 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 ছুটাবো, এটা না বলবো কেন না, এবার আমাকে আবার জিজ্ঞেস করতে হবে কেন বান্ধে এটা না, এই কারণে এটা না, আপনি তখন ওই পর্যন্ত গিয়ে ও ঠিক তো না, তো আবার আমি বলবো যে হ্যাঁ কেন হ্যাঁ, তো আপনি আমাকে আবার জিজ্ঞেস করতে হবে কেন হ্যাঁ, কেন না, কেন হ্যাঁ, কেন না, এগুলো যাইতে 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 শেষ পর্যন্ত আপনি বুদ্ধের মূল মতবাদ আপনি বুঝতে পারবেন। বুদ্ধ জন্মান্তর আছে বললে সে জায়গায়ও চুপ থাকেন, জন্মান্তর নাই বললে সে জায়গায়ও চুপ থাকেন। আবার ওদিকে আমরা প্রাথমিকভাবে প্রত্যেকটা মানুষের স্বাভাবিক সাবলীল কথাতে সূচনা লগ্নের কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে এভাবেই বলি, হ্যাঁ, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন কে কেন্দ্র করে প্রথম আপনার সূচনা করতে হবে, বৌদ্ধ ধর্মে প্রবেশ করতে হবে এখান দিয়ে প্রথমে। প্রথম প্রবেশ করতে সময় ঠিক ছিল, পরবর্তীতে কি আর জন্ম জন্মান্তর নাই? সেটাও না কথা, সেটাও না। মানে আমি এখন কথা বলতেছি যে আপনাদের মনে হবে যে প্রথম ঢুকার সময় বুদ্ধ এগুলো বলে ঢুকাবে কথা, বুদ্ধ ধর্মে প্রবেশ করে পরবর্তীতে বুদ্ধ জন্ম জন্মান্তর নাই বোধহয়, না, ঠিক বিষয়টা এমনও না। দুধ থেকে দইয়ের উৎপত্তি, তাই বলে দইকে আমরা কখনো দুধ বলি না। আবার এখানে দুধের অস্তিত্ব অস্বীকারও করা যাচ্ছে না। এই উদাহরণটা আমরা বারবার পেয়েছিলাম, পুরো ত্রিপিটকীয় উদাহরণ এটা, কিন্তু
প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ একই না, তবে প্রথম ঢেউয়ের ধাক্কাতে দ্বিতীয় ঢেউয়ের জন্ম। আমি যদি বলি যে দ্বিতীয় ঢেউয়ে প্রথম ঢেউয়ের কোনো অস্তিত্ব নাই, এটা কি আপনি মেনে নেবেন? আপনি বলবেন না, এটার ধাক্কা এটা হইছে যে। আবার আমি যদি বলি যে কি প্রথম ঢেউয়ের কোনো কিছুই কি এখানে আছে এখন অবশিষ্ট? আপনি বলবেন যে না তো, কোনো কিছু তো অস্তিত্ব নাই। নাই, তাই বলে এটার সঙ্গে এটার কোনো সূত্রিতা সম্বন্ধ নাই এমনও বলা চলে না, আবার আছে এমনও বলা চলে না, ২ টা ঢেউয়ের মধ্যে। এখন বুঝছেন জিনিসটা? দুধের এবং দইয়ের এই উদাহরণটা অতীব জরুরি এবং অতীব গুরুত্বপূর্ণ। দেখেন, দুধ খেলে আমাদের অনেক কিছু শারীরিক, যারা মোটাসোটা মানুষ, বেশি ভিটামিন আছে এমন মানুষ, এদের অনেক সমস্যা হয়ে যায়। আবার সেই জায়গায় যদি আপনি দই খান, অনেক সমস্যা আপনার সমাধান হয়ে যায়। দেখেছেন, ২ টা বিষয় একই, কিন্তু একই জিনিস থেকে হয়ে তারা সঙ্গে, সঙ্গে এটা রূপ বদলানোর সঙ্গে, সঙ্গে কার্যক্ষমতা সবকিছু বদলে ফেলেছে। সেক্ষণে আমরা তাকে আ দইয়ের মধ্যে আর দুধকে দুধ বলি না, এটাকে কোনোভাবেই আর বলি না। আমরা এই উদাহরণটা সরাসরি পিটকীয়ভাবে পাইছি, মনে আছে? এবং আমাদের এই গ্রন্থের মধ্যেও পাইছি, মনে আছে? খুব ব্যাপকতা রয়েছে এই উদাহরণটার মধ্যে। আপনারা আজকে আরো বিশেষ, বিশেষ কিছু প্রশ্ন বানিয়ে রাখবেন এই ছক্কায় দিকটি সম্পর্কে। যত কিছু প্রশ্ন আসে সবগুলো বানিয়ে রাখবেন। আমি খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে উত্তর দেওয়া সম্ভব। এটা অন্য কোনো মানুষকে উত্তর দেওয়া সম্ভব না হইলেও আপনাদেরকে এটা বোঝানো অতি সহজ। বুঝছেন? আর কাউকে এমনি বোঝানো কিন্তু যাবে না। হ্যাঁ, এটা খুব জটিল অন্য কাউকে বোঝানো। সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা এটা অনেকগুলো প্রশ্ন বের করে রাখেন। আমরা কালকে আবার এটা পরিষ্কার করে আলোচনা করব। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের কাছে অনেক ব্যতিক্রম বলে মনে হতে পারে এই বিষয়গুলো। তাদের জন্য বলছি, বিশেষ করে হুট করে ছুটে গেলে ব্যতিক্রম ধারণা হতে পারে আমাদের ক্লাস সম্পর্কে, বা যারা প্রথম থেকেও করেন নাই তাদের কাছেও খুব কথাগুলো ব্যতিক্রম বলে মনে হতে পারে। ঠিক ওরকম আর কি। আপনাদেরকে একবার একটা গল্প বলছিলাম। একটা মানুষ আসছে, সকলের পারিবারিক সমৃদ্ধি সুখের জন্য সে কিছু কথা বলতেছে। ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা সবাই গরু, ছাগল, মোষ, ভেড়া, আর ওরা পুরো কথাটা না শুনে আহার করে দেখো না, গরু, ছাগল, ভেড়া ডাকাত দে, মহিষ ডাকাত দে, এটা শুনে একদম কানে আঙুল দিয়ে চলে যাচ্ছে। পুরো কথাটা বলতে দেয় নাই। বলছে যে এগুলো সবাই আপনারা পালন করবেন পর্যন্ত ও শুনে নাই। হ্যাঁ, শুধু ওই গরু, ছাগল, মহিষ, ভেড়া এর দূরে শুনে কানে আঙুল দিয়ে চলেছে, তোর কথা আর কোনো কিছু শুনতেন না। হ্যাঁ, গালাগালি করতে করতে চলে গেছে। বুঝছেন? কিন্তু ও লাস্টে গিয়ে বলছে যে এগুলো পালন করলে আমাদের সাংসারিক জীবনে একটা অভাব অনটন ঘুচে যাওয়ার একটা ব্যাপার থাকে। এগুলো আমাদের গৃহপালিত পশু, এগুলো আমাদেরকে নানা ধরনের সহযোগিতা করে থাকে। হাল চাষে সহযোগিতা করে, এগুলো দুধ খাওয়ায় আমাদেরকে, এবং প্রতিবেশীর মতো করে থাকে। এগুলোর সঙ্গে আমাদের পুরো একটা দারুণ একটা সম্প্রীতির ইয়ে হয়। এইগুলো কথা বলছে যে পরে, কিন্তু প্রথমে যে কথাটা ওগুলো শুনে চলে গেছে। ঠিক এখন আমাদের ক্লাসে যারা নতুন, ১টা ২টা ক্লাস করে মাঝে মধ্যে আবার করে না, এইদের জন্য অনেক সময় এরকম একটা প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তারা অনেক সময় এই কথাগুলো একটু শুনে আবার মানুষকে এগুলো প্রকাশ করতে যায়। কেন বলেছি, কি কারণে বলেছি ওটা পুরো বুঝবে না। তো সেজন্য পুরো আগে ভালো করে জানার পরে ধর্ম আলোচনা করা। আমাদেরকে ভগবান বুদ্ধ এভাবেই বলেছেন আনন্দপান্তের মাধ্যমে, হে আনন্দ, দেশনা করা সুকর নহে। তার মানে দুষ্কর, সুকর নহে দুষ্কর। এটাই। আবার দুষ্করও
নহে। বুদ্ধের কথাগুলো এরকম। আপনি যদি পুরো ভালো করে সুন্দর করে মূল বিষয়টা যদি বুঝেন, তাহলে দুষ্করও নয়, সুকর। পুরো সিস্টেমটা বুদ্ধের পুরো মোটিভেশন, মতবাদ এটা ভালো করে আয়ত্ত করলে আপনি আরেকজনকে বলতে পারবেন। আপনাকে যেভাবেই প্রশ্ন করুক না কেন, উত্তর দিতে আপনি পারবেন। এটা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে